হ্যালো এভরিওয়ান, দিস ইজ দেবাশিস। তো আজকে আমি কথা বলার চেষ্টা করব সাউথ কোরিয়াতে কী কী ভিসা ক্যাটাগরি রয়েছে সেগুলো নিয়ে। যেহেতু সাউথ কোরিয়াতে আসলে অনেক অনেক ধরনের ভিসা ক্যাটাগরি রয়েছে, তো সেদিক থেকে দেখা যায় অনেকেরই অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। তো সব ধরনের ভিসা ক্যাটাগরি নিয়ে বলা আমার এই ভিডিওর উদ্দেশ্য না। আমি নিজে যেহেতু একজন স্টুডেন্ট, তো অ্যাজ এ স্টুডেন্ট আপনি কী কী ভিসাতে সাউথ কোরিয়াতে আসতে পারবেন এবং ইন ফিউচার এক ভিসা থেকে অন্য ভিসাতে শিফট করবেন, তখন কী কী ভিসা ক্যাটাগরিগুলো সামনে আসবে সেগুলো নিয়ে একটু বলার চেষ্টা করব। তো আশা করি ভিডিওটা স্টুডেন্ট যারা স্পেশালি তাদের জন্য আসলে খুব উপকার হবে। ভিডিওটাতে যদি আমি একটু গোছানোভাবে এগোই, তাহলে দেখা যায় বিদেশের মাটিতে সবার একটা কমন ইচ্ছা থাকে, সেটা হচ্ছে সে দেশের পার্মানেন্ট রেসিডেন্টশিপ পাওয়া। সেদিক থেকে সাউথ কোরিয়াতে পার্মানেন্ট রেসিডেন্টশিপ যে ভিসা রয়েছে সেটা হচ্ছে আপনার F5 ভিসা। তো এই F5 ভিসার যে পাওয়ার যে প্রসেস, আমি যদি সেই প্রসেস বা ওয়েগুলোতে দিক থেকে যদি আগাই, তাহলে আশা করি সবার বুঝতে সুবিধা হবে। তো এই F5 ভিসা পাওয়ার জন্য আসলে 3টা প্রসেস বা ওয়ে রয়েছে, যেই প্রসেসগুলোকে আসলে বলা হয় ন্যাচারালাইজেশন প্রসেস। সেগুলো হলো আপনার জেনারেল ন্যাচারালাইজেশন, সিম্পলিফাইড ন্যাচারালাইজেশন অ্যান্ড স্পেশাল ন্যাচারালাইজেশন। তো এর মধ্যে যে জেনারেল ন্যাচারালাইজেশন, সেটার ভেতরে আসলে আমরা স্টুডেন্টরা বা ম্যাক্সিমাম যারা ফরেনার্সরা আছি তার মধ্যে পড়ি। তো যদি আমি শুরু করি, অ্যাজ এ স্টুডেন্ট আপনি দুইভাবে, সাধারণত 2টা ভিসা ক্যাটাগরিতে আপনি সাউথ কোরিয়াতে আসতে পারবেন। তো একটা হচ্ছে আপনার D2। তো D2 ভিসা ক্যাটাগরি হচ্ছে যারা ব্যাচেলর কিংবা মাস্টার্সের জন্য আসেন, এবং এই ভিসা ক্যাটাগরির মেয়াদ হয়ে থাকে 2 থেকে 4 বছর। যারা ব্যাচেলার্স করতে আসেন তাদের ক্ষেত্রে 4 বছর, এবং যারা মাস্টার্স করতে আসেন তাদের ক্ষেত্রে 2 বছর। এছাড়াও আরেকটি ভিসা ক্যাটাগরিতে আপনি সাউথ কোরিয়াতে যে স্টুডেন্ট আসতে পারবেন, সেটা হচ্ছে আপনার D4 ভিসা। এটা হচ্ছে আপনার মেইনলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের। তো সাধারণত EAP বা KLP, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম বা ইংলিশ ফর একাডেমিক পারপাস, এই ভিসা ক্যাটাগরির মেয়াদ হয়ে থাকে হচ্ছে আপনার 6 মাস। এবং 6 মাস পরে আপনার এই ভিসা ক্যাটাগরি D4 থেকে আপনি যখন ব্যাচেলরে ভর্তি হবেন, তখন অটোমেটিক্যালি সেটা D2-তে স্থানান্তর হবে। আপনার যখন কোরিয়াতে D2 ভিসাতে 2 বা 4 বছর শেষ হবে, তখন আপনি 2 থেকে 3 বছরের একটি ভিসা পাবেন, সেটা হচ্ছে আপনার D10 ভিসা। তো এই D10 ভিসা হচ্ছে মেইনলি জব সিকিং ভিসা, এবং এর মেয়াদ আগে 2 বছর ছিল, এবং বর্তমানে শোনা যাচ্ছে সেটা কোরিয়ান সরকার 3 বছর উন্নীত করবে। তবে দেখা যায় 6 মাস পর পর এই ভিসাটা আপনার এক্সটেন্ড করতে হয়, এবং এক্সটেন্ড করার ক্ষেত্রেও আসলে বিভিন্ন যে স্কিলস দেখা হয়, আপনার ল্যাঙ্গুয়েজের নলেজ কতটুকু আছে, আপনার পারিপার্শ্বিক সমস্ত কিছু বিষয় দেখে 6 মাস অন্তর অন্তর এই ভিসা ক্যাটাগরি এক্সটেন্ড করতে হয়। তো এই D10 ভিসাতে থাকাকালীন আপনাকে অবশ্যই আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো ফিল্ডে আপনার একটা জব ম্যানেজ করতে হবে, যেহেতু ভিসাটির নামই হচ্ছে জব সিকিং ভিসা। তো এভাবে 3 বছরের মধ্যে আপনি যদি কোনো জব ম্যানেজ করতে না পারেন, তাহলে আসলে আপনাকে পড়াশোনা শেষে এবং এই 3 বছর সময় শেষে আপনাকে দেশে চলে যেতে হবে। এবং এর মধ্যে যদি আপনি কোনো জব ম্যানেজ করতে পারেন, তারপর এই D10 ভিসা থেকে যখন আপনি জবে চলে যাবেন, তখন আপনার নতুন আরেকটি ভিসা ক্যাটাগরি চেঞ্জ হবে, সেটা হচ্ছে আপনার E সিরিজের যে ভিসাগুলো রয়েছে। তো E1 থেকে E7 প্রত্যেকটি ভিসা ক্যাটাগরি আসলে প্রফেশনাল, সেমি প্রফেশনাল বা স্কিল ওয়ার্কারদের জন্য ভিসা। তবে তন্মধ্যে সাউথ কোরিয়াতে সবথেকে বেশি পপুলার যে জব ভিসা রয়েছে সেটা হচ্ছে আপনার E7 ভিসা, এবং E1, E2 এগুলো সবগুলো আসলে জব ভিসা। তো সেগুলো আসলে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষদের জন্য। উদাহরণস্বরূপ বলা যায় E1 বা E2 ভিসা হচ্ছে মেইনলি যারা প্রফেসররা আছেন তাদের জন্য হয়ে থাকে। তো এই E7 ভিসার মেয়াদ আপনার সাধারণত হয়ে থাকে 3 বছর, এবং সেটা এক্সটেন্ডেবল। আপনার যে কোম্পানি আপনাকে হায়ার করেছে, সেই কোম্পানি চাইলে আপনাকে বারবার সেই ভিসা এক্সটেন্ড করে আপনাকে রাখতে পারে, এবং সেটা যদি কোম্পানি না করে, তাহলে দেখা যায় সেই 3 বছর শেষ হওয়ার পরে আপনাকে হয়তো বা অন্য কোনো কোম্পানি খুঁজতে হবে, অথবা আপনাকে দেশে চলে যেতে হবে। এই E7 ভিসাতে আপনার থাকাকালীন সময়ে আপনি কোরিয়াতে আরেকটি ভিসার জন্য আবেদন করতে পারবেন, সেটা হচ্ছে আপনার F2 ভিসা। তো এই F2 ভিসা হচ্ছে আপনার মোটামুটি টেম্পোরারি রেসিডেন্টশিপ ভিসা বলা যায়। তো এটা পাওয়ার জন্য আসলে বিভিন্ন ধরনের বিভিন্ন স্কিল প্রয়োজন। এটি ভিসা ক্যাটাগরি চেঞ্জের ক্ষেত্রেই আসলে কিছু বিষয়, সাধারণ বিষয়কে গুরুত্ব দেওয়া হয়। সেগুলো যদি আমি বলি, আপনি
কতটুকু কোনো ক্রাইম বা কোনো কিছুর সাথে যুক্ত ছিলেন কিনা, অর্থাৎ আপনার নামে কোনো নেগেটিভ পয়েন্টস যোগ আছে কিনা। এই E7 ভিসা থেকে শুরু করে পরবর্তী সমস্ত ভিসাগুলো চেঞ্জ করার ক্ষেত্রেই আসলে আপনাকে পয়েন্টস সংগ্রহ করতে হবে, এবং এই পয়েন্টসগুলো হয়ে থাকে বিভিন্ন জিনিসের ওপরে, যেমন আপনার একাডেমিক কোয়ালিফিকেশন, আপনার ল্যাঙ্গুয়েজ নলেজ, আপনার বিহেভিয়ার, আপনি কোনো ক্রাইম বা কোনো কিছুর সাথে আপনার নেগেটিভ কোনো পয়েন্টস আছে কিনা, অথবা আপনি যে জব করেছেন E7 ভিসাতে থাকাকালীন সে সময় আপনি ট্যাক্স যথাযথভাবে দিয়েছেন কিনা। এই সমস্ত বিষয় আসলে খেয়াল রাখা হয়, এবং এগুলোর সাপেক্ষে আসলে ভিসা ক্যাটাগরিগুলো চেঞ্জ করা হয়, এবং ক্ষেত্র বিশেষে এগুলোর উপর নির্ভর করে ভিসা ক্যাটাগরির যে মেয়াদ সেগুলোও ডিপেন্ড করে থাকে। সাধারণত অ্যাপটু ভিসা 1 থেকে 5 বছর পর্যন্ত হয়ে থাকে। তো আপনি যত পয়েন্টস পাবেন তার উপরে ভিত্তি করে ভিসা ক্যাটাগরির মেয়াদটা নির্ভর করবে। এই অ্যাপটু ভিসা চলাকালীন সময়ে আপনি যখন কোরিয়াতে বেশ কিছুদিন অবস্থান করবেন, এরপরে আপনি যে ভিসা ক্যাটাগরির জন্য আবেদন করতে পারবেন সেটা হচ্ছে আপনার F5 ভিসা, এবং সেটা হচ্ছে কোরিয়ার পার্মানেন্ট রেসিডেন্সি ভিসা, যেটা কিনা আসলে পাওয়া খুবই কষ্টসাধ্য বলে মনে করি। তো এই ভিসা পাওয়ার জন্য আমি আগেও বলেছি, তবে 3টি বিষয় আসলে খুব বেশি গুরুত্ব সহকারে দেখা হয়। ফার্স্ট অফ অল, হাউ ওয়েল বিহেভ ইউ আর, যে আপনার নামে কোনো আসলে কোনো ব্যাড রেকর্ড বা আপনার কোনো নেগেটিভ পয়েন্টস আছে কিনা এটা, এবং আপনার সেকেন্ডলি দেখা হয় হচ্ছে আপনার ট্যাক্স রেকর্ড বা আপনার ইকোনমিক্স, আসলে আপনি পুরো কোরিয়াতে থাকাকালীন সময় আপনি আপনার কতটুকু ট্যাক্স দিতে পেরেছেন বা এই সমস্ত কিছু বিষয়, এবং থার্ডলি দেখা হয় হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল। তো সেদিক থেকে টপিক বা KIIP ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটাই হোক না কেন, তো সেগুলো সাবমিট করতে হয়, এবং এই সমস্ত ক্যাটাগরিতে আপনি যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে আপনাকে কোরিয়ান সরকার F5 ভিসা প্রদান করে থাকবে, এবং আপনি ফাইনালি কোরিয়ার রেসিডেন্টশিপ পেয়ে যাবেন। এই ছিল হচ্ছে আপনার জেনারেল ন্যাচারালাইজেশন যে প্রসেস। তো এর ছাড়া যে বাকি দুটি ন্যাচারালাইজেশন প্রসেসের কথা আমি বলেছি, একটি হচ্ছে সিম্পলিফাই ন্যাচারালাইজেশন। তো এটা সিম্পলিফাইড কথাটা থেকে বোঝা যাচ্ছে আসলে সিম্পল কোনো ওয়েতে। তো আপনারা যদি কোনো ছেলে যদি কোনো কোরিয়ান মেয়েকে বিয়ে করতে পারেন, বা কোনো মেয়ে যদি কোরিয়ান ছেলেদেরকে বিয়ে করতে পারেন, তাহলে আসলে আপনি এই ভিসা ক্যাটাগরির আওতায় পড়বেন। তখন আপনি খুব সহজেই সেদিক থেকেও আসলে বেশ কিছু নিয়ম রয়েছে, তবে অন্য যে প্রসেস সেগুলোর থেকে মোটামুটি ভেজালহীনভাবেই বলা যায় আপনি পার্মানেন্ট রেসিডেন্টশিপের দিকে যেতে পারবেন। সর্বশেষ যে ন্যাচারালাইজেশন প্রসেসটা সেটা হচ্ছে আপনার স্পেশাল ন্যাচারালাইজেশন, এবং এটা আসলে স্পেশাল মানুষদের জন্য। অর্থাৎ আপনি যদি কোনো দেশের এক্স প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, বা আপনি কোনো ইন্টারন্যাশনাল সংস্থার CEO, অথবা আপনি কোনো ফেমাস অ্যাক্টর, অ্যাক্ট্রেস, অ্যাথলেট, বা আপনি কোনো সায়েন্টিস্ট, আপনার নামে কোনো পেটেন্ট রয়েছে, এই এমন যে বিশেষ ব্যক্তিবর্গ যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আসলে কোরিয়ান সরকার এই স্পেশাল ভিসা ক্যাটাগরি প্রদান করে থাকে, এবং এগুলোতে বিশেষ কিছু নিয়মকানুন রয়েছে। এগুলোতে আসলে প্রচুর ক্যাটাগরি রয়েছে। এই স্পেশাল ন্যাচারালাইজেশন প্রসেসের আন্ডারে প্রচুর ক্যাটাগরি রয়েছে। তো এই সমস্ত কিছুর পরে যদি কেউ এলিজিবল হয়, তাহলে কোরিয়ান সরকার তাদেরকে এই স্পেশাল ন্যাচারালাইজেশন প্রসেসের আন্ডারে তাদেরকে রেসিডেন্সি ভিসা দিয়ে থাকে। তো এই ছিল হচ্ছে আজকে ছোট্ট করে একটু ভিসা ক্যাটাগরি নিয়ে বলার। আমার বলার মধ্যে ভুল থাকতে পারে, তো আমি চেষ্টা করেছি যতটুকু জেনে আপনাদেরকে জানানোর। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে শেষ করছি। ধন্যবাদ।